যে আমাকে নিয়ে এসেছেন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মহোদয়কে, যার সাথে অনেক ছোটবেলায় চাকরি করেছিলাম এক সময়। এবং আপনারা যারা আছেন, আমার অন্য দুই কলিগ দুইজন আছেন, তাদের প্রতিও। আসলে আপনারা মধ্যমণি, আমাকে উনি বলেছেন, প্রিন্সিপাল মহোদয় বলেছেন আমি মধ্যমণি না, আসলে আপনারা মধ্যমণি। আমি এটা ফিল করি এবং এটা শুধু মুখে বলছি না, অন্তর দিয়ে বিশ্বাসও করি। এ কারণে বিশ্বাস করি আপনারা অনেক কঠিন কাজ করছেন। আপনাদের কাজটাকে আপনারা নিজেরা অনেক সময় হতাশা প্রকাশ করেন, অনেক জায়গায় গেলে শুনতে পাই আপনাদের মধ্যে হতাশা কাজ করে যে যথাযথ সামাজিক যে রিকগনিশন সেটা আপনারা অনেক সময় কম পান, অথবা একজন ম্যাডাম বললেন যে ঠিক যেভাবে মূল্যায়িত হওয়ার কথা ওনারা সেভাবে আসলে স্পেস দেয় না, তাই তো? জি জি। কিন্তু আপনারা তো সেই স্পেসটা তৈরি করছেন ধীরে ধীরে। জি। সেটা তৈরি করছেন বলে আজকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে যে এইগুলোকে আসলে মেইনস্ট্রিমিং শিক্ষার মধ্যে নিয়ে আসা হবে, তাই না? জি। এখনকার মূল বিষয় কি? কোয়ালিটি এডুকেশন, এবং সেটাকে এনশিওর করতে হবে এবং সেই সাথে কর্মমুখী শিক্ষাটাকে প্রাধান্য দেওয়া হবে এবং জেনারেল এডুকেশনের সাথে এই কারিগরি এবং ট্রেড এগুলোকে আরো বাড়াতে হবে। এটাই তো মূল। জি জি। এটা হয়তো পার্সেন্টেজ কত হবে, কেমন করে হবে, কত বছরে হবে, কিন্তু একটা জিনিস যখন শুরু হয় সেটা একটা জায়গায় একদম সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে একটু সময় লাগে। আপনারা তো শুরুর মানে অংশের যাত্রী, সেখানে আপনারা আলোকবর্তিকা হয়ে কাজ করছেন, আপনারাই তো করছেন, আর তো কেউ করছে না। সে কারণে আপনারা মধ্যমণি, আর আপনারা কষ্ট করে বাচ্চাদের শেখাচ্ছেন। আপনার বাচ্চার লাইফ স্কিল থেকে শুরু করে সবকিছু অর্জন করবার পর যখন সে তার জব মার্কেটে যাচ্ছে, সে কিন্তু বেশি ভ্যালুড হচ্ছে জেনারেল লাইনে যারা পড়ায় তার থেকে বেশি। তাহলে সাকসেস রেট কার বেশি? আপনার, আপনার বাচ্চাদের। এখন এইটা আমাদের সমাজের মানুষের বুঝতে একটু সময় লাগছে। এটা হলো মনোসামাজিক একটা সমস্যা। এই সমস্যা থেকে বের হতে গেলে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। যে প্রচেষ্টাটা শুরু হয়েছে আশা করছি পজিটিভলি শেষ হবে। না হলে তো সরকার এত কিছু, এত ইনস্টিটিউশন, এত সৌন্দর্য, এত কিছু তৈরি করতো না। এখানে আসলে ভালো লাগে না? জি জি। হ্যাঁ, কেন তৈরি করেছে? এটা সরকার ফিল করে, ফিল করে তো, গভর্নমেন্ট ফিল করে, সেই কারণেই তৈরি করেছে। এবং শুধু এখানে না, আরো হয়তো তৈরি হবে। এবং ইন্টারন্যাশনাল রিকগনিশন পাওয়ার জন্য যে জিনিসগুলো, সেটা প্রিন্সিপাল মহোদয়ের সাথে শুনলাম। এবং আমরা এর আগেও অস্ট্রেলিয়ার সাথে চেষ্টা করেছিলাম। আমাদের একটা এসিআইপি একটা প্রজেক্ট ছিল অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেটা মূল স্টেক হোল্ডার ছিলেন তারা। আমরা যে কর্মী দেশের বাইরে পাঠাই, আমাদের কর্মীরা যখন দেশের বাইরে যায় তখন অনেকেরই আছে আসলে কোনো মানে পড়ালেখার পাশাপাশি তার আসলে কোনো হাতে কলমের কাজ, স্কিল কিছু থাকে না। আবার যা থাকে তার সার্টিফিকেশন থাকে না। যেমন ধরেন একজন কার্পেন্টার বা যে একজন মানে কাঠমিস্ত্রি, সে কিন্তু দিনে দিনে অনেক কিছু করে ডিজাইন অনেক কিছু শিখে ফেলে। তাকে যে কোনো একটা ডিজাইন বলে দেন, সে কিন্তু তৈরি করে দিতে পারে। বাট তার প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার কারণে তার ওই নলেজটা ইন্টারন্যাশনালি রিকগনিশন পায় না। তাকে যখন আমরা বিদেশে পাঠাই তখন যেহেতু তার সার্টিফিকেশন নাই, সে ওই পদে বা ওই যোগ্যতায় কাজ করলে যে বেতনটা আর্ন করার কথা সেটা আর্ন করতে পারতো না, পারে না। কিন্তু তার জ্ঞানটাকে কি আপনি ফেলে দিবেন? নিশ্চয়ই না। তার তো একটা জ্ঞান আছে, একটা লেভেল তো তারা আছে। তো ওইটাকে কিভাবে স্ট্যান্ডার্ডাইজ করা যায় সেটাও একটা চেষ্টা আছে। আসলে গভর্নমেন্টের প্রচেষ্টা কিন্তু খুব বেশি বোঝা যায় না, এটা ঝড়ের মতো আসে না। এটা এমন মৃদু বাতাসের মতো আসে, ধীরে 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 সমাজে পরিবর্তন আসে। সেই পরিবর্তনটা 10 বছর 20 বছরে দেখা যায়, হঠাৎ করে দেখা যায় না। কিন্তু সেই পরিবর্তনটা তো শুরু হয়েছে। এই যে আপনারা যে আজকে ট্রেনিং এ আসছেন, এটাও তো তার একটা অংশ। না হলে তো আপনাদেরকে মূল্যায়িত করা হতো না, আপনাদের ট্রেনিং এর যে প্রয়োজনীয়তা আছে এটা গভর্নমেন্ট উপলব্ধি করতো না। এখন তো গভর্নমেন্ট এটা উপলব্ধি করে যে আপনাদেরকে ট্রেনিং দিতে হবে। আপনারা এটা কি টট না 12 দিনের? হ্যাঁ, 10 দিনের। 10 দিনের। এটা করে গিয়ে আপনারা কি করবেন?
আপনারা আপনাদের ফিল্ডে এটা অ্যাপ্লাই করবেন, আপনার বাচ্চারা সেটা অর্জন করবে এবং আপনার বাচ্চারা সেটা শিখবে। সে কারণে আপনাকে একটা গাইডলাইন সহ তৈরি করে দেওয়া হলো। সবকিছু মুখস্থও তো করতে হবে না, তাই না? ওই যে এর আগেও বলেছি যে আসলে ওই উকিল সাহেব কিন্তু ওই আইনের বই সব মুখস্থ করে না। কোর্টে যখন যায় দেখবেন উকিল সাহেবের চেম্বারে অনেক বড় বড় বইয়ের শেলফ থাকে। কেন থাকে? সব মুখস্থ করতে হয় না। আপনার শুধু জানলেই হলো যে কোথায় কি আছে, তখন আপনি চট করে বের করে নিয়ে তখন আপনি আপনার কাজটা করবেন। ঠিক এইভাবে আপনাকে যে তৈরি করা হলো 10 দিনের জন্য, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে বা হবে, কিন্তু এখানে যা শিখে গেলেন, যা একটা ক্লু পেয়ে গেলেন। এখন আমরা খুব ভালো শব্দ একটা জানি, এটা লিঙ্ক, একটা লিঙ্ক পেয়ে গেলেন, তাই না? সেই লিঙ্কটা কাজে লাগাবেন এবং আপনার ওই ক্লু এবং ওই লিঙ্ক কাজে লাগিয়ে আপনি নিজেকে যত সমৃদ্ধ করতে পারবেন, আপনার বাচ্চারা, আপনার স্টুডেন্টরা তত সমৃদ্ধ হবে। আর যেটা হলো কারিগরি শিক্ষাকে সামাজিকভাবে গুরুত্ব দিচ্ছে না, এটা যেমন আপনি বলছেন, আবার এটাও ঠিক যে দিচ্ছেও। না দিলে আর এত ডেভেলপমেন্ট কেমন করে হচ্ছে? সেটা হয়তো বা আপনারা যে মাত্রায় চাচ্ছেন সেই রকম কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না, বাট হচ্ছে, তো হবে। এবং এটা এখন আমাদের আসলে একটা প্রায়োরিটি, কারণ হলো আমাদের হিউজ জনসংখ্যা আছে। এই জনসংখ্যা আমরা দেশের বাইরে পাঠাই। ঠিক একইভাবে ইন্ডিয়া জনসংখ্যা বাইরে পাঠিয়ে যে রেমিটেন্স আর্ন করে, আমার দেশ, প্রতিবেশী দেশ নেপাল, অন্যান্য দেশ যারা, ইভেন ফিলিপিন, তারা যা আর্ন করে আমরা তাদের থেকে আর্নিং এর ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। কারণ হলো আমাদের এই স্কিলের অভাব, আমাদের ভাষা প্রবলেম। ভাষায় আমরা অনেক সময় আছে ভালো ইংলিশ জানি না, ভালো ইংলিশ বলি না। যে কারণে ইন্ডিয়া একটা সুবিধা পায়, তাদের হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কারণ এত বড় দেশ তাদেরকে একদম কমিউনিকেট করতে গেলেই ছোটবেলা থেকে ওই ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়। আমাদের আরো আছে, এখন তৃতীয় ল্যাঙ্গুয়েজ হিসাবে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এটা জেনেছেন তো সবাই? জি জি, জেনেছেন না? কেন শিখতে হবে? এটা একটা স্কিল। এটা যে জানবে সে তার নিজেকে আরো ভালোভাবে অন্য জায়গায় সেট করতে পারবে। কর্মজীবন আসলে অন্য জীবন। সার্টিফিকেট খালি পাস করলাম, জিপিএ 5 আর অমুক আর তমুক, এই দিয়ে আমাদের দেশের বাচ্চাদের মধ্যে মানসিকতা এমন তৈরি হয়েছে, 9-10 পাস দিল, কোনো মতে 10 এর পরে এসএসসি কমপ্লিট করলো, জিপিএ 5 পেলো, কিছুই জানে না, কিছুই বোঝে না। ইন্টারমিডিয়েট ইভেন কমপ্লিট করে দিল, তার 6-7 এর নলেজ নাই। তাকে দিয়ে বাবা বাড়ির কোনো কাজ করাতে পারছে না। সে প্যান্টের পকেটে হাত দিয়ে ঘুরে আর ভাবে যে বিরাট বড় লেখাপড়াধারী হয়ে গেছে, সে আর বাবার সাথে ওই জমিতে কাজ করতে যায় না। এটা তো দুঃখজনক। সে তো একটা সম্পদ, তাকে কাজে লাগাতে পারছে না তার বাবা মা। সে কি করছে? সোসাইটিতে প্রবলেম তৈরি করছে। বেকার সন্তান মানে প্রবলেম, এটা মনে রাখতে হবে। এটা যার ঘরেই থাকুক না কেন। কারণ হলো তার এই সময় যে উদ্যমী মানুষ, সে তার যে মানে সম্পদ, তার যে মেধা, তার যে ফিজিক্যাল পাওয়ার, কিছুই কাজে লাগছে না সোসাইটিতে। সে হয় হচ্ছে বখাটে, না হলে হচ্ছে কিশোর গ্যাং, না হলে হচ্ছে মাদকের আক্রান্ত একটা ব্যক্তি, অনলাইন জুয়া, না হলে অনলাইন জুয়া, ডিজিটালি সে কারাপ্ট একটা পিপল। তাহলে এই জিনিস দিয়ে আমাদের সোসাইটিকে আগাতে পারবে না। এগুলো তো অ্যাড্রেস করতে হবে। আর আপনারা হচ্ছেন গিয়ে যে জায়গায় আপনারা কাজ করেন, যে প্রতিষ্ঠানে কাজ করেন, সেটা সেখানকার যারা আছেন তাদের সাথে মিলেমিশে, ওই যে বললেন না যে গুরুত্ব দেয় না, অমুক না তমুক না, নিজের গুরুত্ব নিজেই তৈরি করে নিতে হয়। স্পেস পেয়েছেন না, সেই স্পেসটা কাজে লাগান। নিজেকে গুরুত্বপূর্ণ তৈরি করতে যা যা করা লাগে সেটা করবেন। আর সরকারের অবশ্যই সাপোর্ট আছে। সরকার আপনাদেরকে যেভাবে প্রমোট করছে, এইটাকে মূল্যায়ন করতে শিখুন। আপনারা চাহিদা তো আপনারা দেবেন, আপনারা অনেক চাহিদা দিয়েছেন, আপনাদের চাহিদার প্রতি আমিও একমত। হয়তো সরকার কিছু আপনাকে এর মধ্যে যে চাহিদা দিয়েছেন হয়তো কিছু বাস্তবায়ন করতে পারবে, কিছু পারবে না। বাট আপনার দায়িত্ব কি? আপনি কি করবেন সোসাইটির জন্য সেটা তো আপনিও ঠিক করবেন। আপনি অনেক কিছু নেবেন, খালি দিচ্ছেন কি সেটা একবার ভাববেন না? ভাবতে হবে তো, হ্যাঁ? জি।
আর আর্থিক মূল্যায়ন সবসময় করাটা ঠিক নয়। ঠিক কি? টাকা পয়সা অনেকের ঘরেই থাকে, মর্যাদাটা কার বেশি সেটাও ভাবতে হবে, ভাবতে হবে না? সেই টাকাটা আপনি কিভাবে আর্ন করছেন সেটাও খুব ইম্পর্টেন্ট সমাজের জন্য। এই করে ওই করে কোটি টাকার মালিক হয়েছে, তার সম্মানটা বেশি নাকি আপনি যে শিক্ষক হয়েছেন আপনার সম্মানটা বেশি? নিজেকে গর্বিত ভাবতে শিখতে হবে। এটাও কিন্তু মনের একটা ফিলিংস এবং এটা কিন্তু সোসাইটিতে কাজে লাগে, জানেন কি এটা? আপনারা কি একমত আমার সাথে নাকি না? আচ্ছা, এখন আমার তো অন্তত একটা সম্মানজনক পেশা আছে, আমি সেই পেশা দিয়ে 2 টাকা আর্ন করি, আর যাই করি আমি একটা সুনির্দিষ্ট জীবনযাপন করি। যার কিছুই নাই ভবঘুরে, কিন্তু চুরি দাড়ি এই করে ওই করে কোটি টাকার মালিক হয়ে সংসার চালাচ্ছে, আর বড় মোবাইল হাঁকাচ্ছে, আর বড় গাড়ি, আর কি বলবো, মোটরসাইকেল দিয়ে ঘুরছে। তার থেকে কি নিজেকে সৌভাগ্যবান মনে হয় না? হ্যাঁ, উচিত আমি মনে করি হওয়া। কারণ আপনার একটা সুনির্দিষ্ট প্রফেশন আছে, সেটা অনেকেই চাইলেই কি পারবে? পারবে না। সে কারণে আর্থিক বিষয় নিয়ে খুব বেশি হতাশ কখনোই হবেন না, যেটা আমি কখনো হই না। এটা আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলি। সরকারি চাকরির যে বেতন, সেই বেতনে সে কি খুব ভালো চলতে পারে? না, যদি সে অনেস্ট হয়। জি জি, অনেস্ট হলে জি, কষ্ট করে চলতে হবে। জি স্যার, কষ্ট না, হিসাব করে চলবেন। জি জি, হিসাব করে চলবো। আমার যা আয় আমি তাই থেকে ব্যয় করব, সেইভাবে আমি আমার লাইফস্টাইলকে সাজাবো। এখন যদি আমার মনে হয় যে না, আমি বেতন পাই এত টাকা, আমি গিয়ে 5 স্টার হোটেলে ফ্যামিলি সহ খাবো, আমি কুরবানির সময় লোক দেখানোর জন্য 1 লাখ টাকার গরু কিনবো, আর কোরবানি আর হলো আমার আত্মীয় স্বজনকে নিয়ে আমি বছরে একবার করে সব আত্মীয় স্বজন ফ্যামিলি নিয়ে বিদেশ ট্যুর দিব, তাহলে তো মুশকিল। আমার আয় বুঝে ব্যয় করতে হবে, তাহলে না মনে অশান্তি কম হবে। আগে কি সোসাইটিতে এত অশান্তি ছিল? ছিল না তো। আচ্ছা, আপনাদের যে সমস্যাগুলো বলেছেন, আমি সমস্যার সাথে আসলে একমত। আপনাদের এগুলো অ্যাড্রেস হওয়া উচিত। যতটুকু গভর্নমেন্ট করতে পারবে করবে, না করলেও আপনাদের দায়িত্ব আপনাদের সার্ভিস দেয়া। আমারে তো কোন সালে পে স্কেল পেয়েছিলাম? 15 সালে। কয় বছর হয়েছে? 11 বছর। বেতন তো আর বাড়েনি। সরকারের কিন্তু লাউ কুমড়ার দাম তো বাড়ছে। হ্যাঁ, আর কিছু না খাই সবজি তো খেতে হবে। আগে 200 টাকার সবজি কিনলে 7 দিন যেত, ব্যাগ ভর্তি করে পাওয়া যেত। এখন 200 টাকাতে 2টো সবজি পাওয়া যায়, একটা লাউ আর 1 কেজি চিচিঙ্গা। ঢাকাতে তাও মিনিমাম ধরলাম আর কি। তাহলে সেটা দিয়েই তো সরকারি কর্মচারী তার জীবনটা যাপন করছে। বলার তো, আমিও তো চাই যে আমারও বেতন বাড়ুক, তাই না? আমাদের মনে ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে, কিন্তু আমরা সবাই আসলে দেশপ্রেমিক নাগরিক হিসেবে দায়িত্ব হলো দেশটা কিভাবে ভালো চলবে, স্থিতিশীল থাকবে, ভালো থাকবে, আমার কোন কন্ট্রিবিউশন করলে দেশটাকে নিয়ে আমরা একটু সামনে এগিয়ে যেতে পারবো, আমার উপরে অর্পিত দায়িত্ব ঠিক মতো আমি করলাম কিনা, এটাও কিন্তু একটু বিশ্লেষণ করতে হবে। খালি নাই নাই চাই চাই, এটা আসলে আমি পছন্দ করছি না, আর কেউই করে না। যদি দেশপ্রেমিক নাগরিক হন, আপনার চাহিদা গভর্নমেন্ট বুঝে। আপনাকে, আপনারা যে চাহিদা দিয়েছেন সে সাথে আর কয়েকটা শব্দ ব্যবহার করেছেন, শব্দগুলোকে আমি অপছন্দ করছি। সেটা হলো, 1 নম্বরে আপনারা বলেছেন, আমি শব্দগুলো এই কারণে লিখেছি যে ভুলে যাব, বুড়া হয়েছি না, মানে অনেক কিছু আছে ডিমেনশিয়ার প্রভাবে আর কি, একটু নড়ে চড়ে যায়, একই শব্দ হয়তো অন্যরকম ভাবে মাথায় আসে। আপনারা বলছেন যে আপনাদের সহকারী প্রধান শিক্ষক বা এরকম একটা পদে যদি আপনাদের লোকরা থাকে, তাহলে আপনারা আরো একটু শক্তিশালী হতে পারেন। এটা কি শব্দ ভাই? যুদ্ধ করতে আসছেন, মল্লযুদ্ধ, যে শক্তিশালী হওয়া লাগবে? আপনারা বলতে চাচ্ছিলেন যে
আপনাদের পক্ষে যাতে কথাটা বলতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনারা প্রত্যেকে প্রত্যেকের সাথে সহযোগিতা করুন। এখানে শক্তি প্রদর্শনের কোনো জায়গা নেই, কোনো শক্তি প্রদর্শন করার কোনো সুযোগও নেই। আরেকটা শব্দ আসছে যে 56 দিনের ট্রেনিং এ আপনারা অন্তর্ভুক্ত হতে চান। খুবই ভালো যে আপনাদের আগ্রহ আছে। এটা গভর্নমেন্ট হয়তো চিন্তা করলে করতে পারে, করবে নিশ্চয়ই, যেহেতু আপনারা চাচ্ছেন। সেটা দেখা যাবে, কারণ গভর্নমেন্ট কোয়ালিটি এডুকেশন কাদের মাধ্যমে নিশ্চিত করবে? আপনাদের মাধ্যমেই তো। গভর্নমেন্ট যে কর্মমুখী শিক্ষা, কারিগরি শিক্ষা, ট্রেড শিক্ষা কাদের মাধ্যমে করবে? আপনাদের মাধ্যমেই তো। আপনারা ইম্পর্টেন্ট তো, আপনাদের কথা তো শুনতে হবে, শুনবে নিশ্চয়ই। কিন্তু আপনারা যে শব্দগুলো বলছেন যে প্রেসার তৈরি করা, একটা প্রেসার একটা শব্দ বলছেন, এই শব্দগুলো সব নেগেটিভ সেন্সে ইউজ হয়। এগুলো এভাবে করা যাবে না। শিক্ষকদের শব্দ চয়ন থাকবে অত্যন্ত স্মৃতিমধুর, অত্যন্ত ভালো, যে শব্দ মানুষকে হার্ট করবে না। শিক্ষকদের মর্যাদা এক সময় এমন ছিল, বাদশাহ আলমগীরের কথা সেটা তো মনে আছে না? হ্যাঁ, সেখান থেকে কি যে ডিবেটেড হয়েছে। এখন বাচ্চারা শিক্ষকরে জোর করে কলম ধরে পদত্যাগ করায়। এই যে 1.5-2 বছর ধরে এগুলো দেখলাম। সেখান থেকে তো বের হতে হবে। প্রত্যেকে প্রত্যেকের ভালোবাসার সাথে, প্রত্যেকে প্রত্যেকের আন্তরিকতার সাথে যদি আমরা চলি, তাহলে ঝগড়াঝাটি সোসাইটিতে ঝামেলা কম হয়। আমরা যেন কেমন করে একজন আরেকজনের প্রতিপক্ষ ভেবে ফেলি। কিসের প্রতিপক্ষ? কে প্রতিপক্ষ? প্রত্যেকেই তো প্রত্যেকের দায়িত্বের জায়গায় এক জায়গায় আছি। কাউকে কেউ প্রতিপক্ষ ভাববেন না। কেন ভাবেন? হেডমাস্টার সাহেবরা কি আপনাদেরকে আসলে খুবই নির্যাতনের মধ্যে রাখে? প্রতিষ্ঠান ভেদে আলাদা, তাহলে এটা ওই পার্টিকুলার ব্যক্তির প্রবলেম, এটা কোনো সিস্টেমের প্রবলেম না। না সিস্টেমের না। এখন আমি যদি বলি যে আরে আল্লাহ, আমি তো এখন এখানে, যেমন আগে আপনাদের প্রিন্সিপাল মহোদয়ের সাথে কাজ করেছি, ওইখানে অমুক এরকম হয়েছে, এটা তো ওই মন্ত্রণালয়ের দোষ না, দোষ তো ওই পার্টিকুলার ওই ব্যক্তির। এখন আমি আবার এক জায়গায় আছি, এখন আমি যদি বলি ওরকম যা যন্ত্রণায় আছি এরকম, এটার অর্থ তো এটা নয় যে আসলে ওই মন্ত্রণালয় খারাপ, বিষয়টা এমনটা না। এখন আরো একটা আছে বিষয়, যে আমাদের মধ্য থেকে সহনশীলতার অভাব ঘটে গেছে। আমরা খুবই অসহিষ্ণু হয়ে পড়েছি, প্রত্যেকে প্রত্যেকের দোষ খুঁজে বেড়াচ্ছি এবং সেই দোষ জনসমক্ষে প্রকাশ করতে পছন্দ করছি এবং ইউটিউব বানিয়ে ভিডিও করে ছেড়ে দিচ্ছি। কতটা অনৈতিকতার মধ্যে আমরা ঢুকে গেছি বলেন তো? এটা কি কোনো নৈতিক? প্রতিবাদ করতে হলেও তার একটা ভাষা আছে, তাই না? তার একটা সিস্টেম আছে, সেইটা করতে হবে। আমি রিকোয়েস্ট করব, আপনারা যেখানে যে প্রতিষ্ঠানে আছেন সেখানকার যে লিডার, তাকে মানতে হবে, না হলে শৃঙ্খলা থাকে না। এই যে এখানকার প্রিন্সিপাল মহোদয়, একে যদি আশেপাশে যারা আছে তারা যদি না মানে, তাহলে তার কিসের মর্যাদা? তাহলে সে কে? তার প্রশ্ন, সে নিজেকে কি বলে নিজেকে প্রতিষ্ঠিত করবে? তার আশেপাশে যারা অ্যাসোসিয়েশনে যারা আছে, প্রত্যেকে ওনাকে মানতে হবে, ওনাকে সম্মান করতে হবে। ঠিক আপনিও যে বিদ্যালয়টিতে কাজ করেন, আপনার যে হেডমাস্টার মহোদয়, তাকে আপনাকে মানতে হবে, তারপরে আপনার প্রবলেমগুলো তার সাথে শেয়ার করবেন। অথবা আপনি কিভাবে আদায় করে নেবেন সেটা হলো আপনার নেগোসিয়েশনের একটা কৌশল। এরকমই আমি আরো অনেকের কাছে শুনেছি যে হেডমাস্টার সাহেব তাকে ছাড়া কিছুই বোঝে না। রাইট আছে। হ্যাঁ, আমাদের মাঝেও আছে, এরকমই আছে, আপনি যেমনটি বললেন এরকম আছে। হেডমাস্টার সাহেব তাকে ছাড়া কিছুই বোঝে না, সব কাজে তাকে ডাকে। কেন ডাকে? আপনারা যে বলছেন তাহলে তো দুই রকমই আছে। কারণ আমারও তো দেশে বাড়ি ঘর আছে, আমি তো যাই, সবার সাথে তো কথা বলি। দুই রকমটাই আছে। তার মানে কি, এখানে সম্ভাবনা আছে, সমস্যাও আছে। সম্ভাবনা এবং সমস্যা দুটো উতরে নিয়েই আমাদেরকে দেশের কাজে আত্মনিয়োগ করতে হবে। আমার মনে হয় আপনারা সবাই ক্ষুধার্ত, খুব বেশি আর না বলি। আপনাদের এখানে যে ট্রেনিং, এই ট্রেনিংটা আসলে শেষ কবে ওনাদের?
17 তারিখ শুরু হয়েছে। নিশ্চয়ই আপনাদের এখানে আপনারা যে এসছেন একজন উপযুক্ত যোগ্য একজন ব্যক্তি প্রিন্সিপাল আছেন এখানকার, আপনাদের ট্রেনিংটা ভালো হবে আমি সেই প্রত্যাশাই করছি। এবং আপনাদের অ্যাডভান্স কনগ্রাচুলেট করছি এই কারণেই যে আপনারা সবাই সাকসেসফুলি এটা কমপ্লিট করে আপনারা আপনাদের জায়গায় গিয়ে আপনাদের যে অর্জিত জ্ঞান এবং দক্ষতা সেটা কাজে লাগাবেন আপনাদের সন্তানদের পেছনে, এবং আপনাদের সন্তানরা যাতে তাদের প্র্যাকটিক্যাল লাইফে সেই জ্ঞান কাজে লাগিয়ে নিজেদেরকে সমাজে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। এটাই তো আপনাদের কাজ। এবং আপনাদের সাকসেস রেট যাতে একেবারে সর্বোচ্চ হয় সেটা প্রত্যাশা করছি, আল্লাহর কাছে দোয়া করছি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার কথায় যদি কেউ হার্ট হয়ে থাকেন আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সবার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যাডামকে তার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। এখন আমি পার্টিসিপেন্টদের সদয় অবগতির জন্য একটু বলি যে আমাদের যে দুপুরের লাঞ্চ আপনারা